নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সোমনাথ এবং আজকে আমরা কথা বলবো দল বদলের বাজার নিয়ে। ইতিমধ্যে আপনারা জানেন বন্ধুরা যে কালকে মহরণ ছিল এবং ইস্ট বেঙ্গল কিন্তু সেই বড় ম্যাচে জয়লাভ করেছে। এই সিজনে ডার্বিতে দুটোই তারা জিতেছে, কল্যাণী ডার্বি এবং কালকে যুবভারতীর ডুরান্ড কোয়ার্টার ফাইনালের ডার্বি, দুটোতেই তারা জয়লাভ করে কিন্তু সেমিফাইনালে স্পট পাকা করে নিয়েছে। 20 তারিখ তারা ডায়মন্ড হারবারের বিরুদ্ধে নামবে সেমিফাইনালে এবং অবশ্যই তারা যেরকম এবার ফর্মে আছে তাদেরকে কিন্তু অ্যাবসলিউট ফেভারিটস বলা যায় এই ডুরান্ড কাপের। যদি ইস্ট বেঙ্গল এই কাপটা না জিততে পারে তাহলে অবশ্যই ইটস দেয়ার কাপ টু লুজ। বাট আজকে আমরা দল বদলের বাজার নিয়ে কথা বলবো, মোহনবাগান নিয়ে ইতিমধ্যে আমরা আগেও কথা বলেছি দল বদলের বাজার নিয়ে, কিন্তু আজকে মূলত ভিডিওটা থাকবে ইস্ট বেঙ্গলকে নিয়ে। কারণ সাইড ব্যাকে কালকে মোহাম্মদ রাকিব, লাল চুংনুঙ্গা দুজনেই দুর্দান্ত ফুটবল খেললেও কোথাও না কোথাও ডেপথের একটা সমস্যা থেকে যাচ্ছে ইস্ট বেঙ্গলের মধ্যে। কারণ যদি লাল চুংনুঙ্গা বা মোহাম্মদ রাকিব তাদের মধ্যে কেউ যদি ইনজিওর্ড হয় বা সাসপেন্ডেড হয় কার্ডজনিত সমস্যায়, সেখানে কিন্তু ইস্ট বেঙ্গলের সেরকম কোনো ব্যাকআপ নেই। প্রভাত লাকড়া আছে, মার্ক জোথানপুই আছে, কিন্তু তাদের উপর কতটা ভরসা করতে পারবে ইস্ট বেঙ্গলের ডিফেন্স লাইন, এটা কিন্তু একটা চিন্তার বিষয়। সেই জন্য কিন্তু ইস্ট বেঙ্গল তাদের নতুন লেফট ব্যাক জয় গুপ্তাকে সাইন করেছে এফসি গোয়া থেকে। একটা ভালো ট্রান্সফার ফি নিয়ে কিন্তু তারা সাইন করিয়েছে এবং যেভাবে যায় প্র্যাকটিস করছে প্র্যাকটিস গ্রাউন্ডে, সেই দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে তিনি কতটা ম্যাচ ফিট, অফ সিজনে কতটা কাজ করেছেন তিনি। কিন্তু হ্যাঁ, লেফট ব্যাকের তো একটা সমস্যা মিটলো, কিন্তু রাইট ব্যাকে কোথাও না কোথাও মোহাম্মদ রাকিব নিয়ে একটা সমস্যা রয়ে গেছে, তার ব্যাকআপ নিয়ে। কিন্তু ইতিমধ্যেই যা খবর শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গল কিন্তু একটা রাইট ব্যাকের পিছনে আছে এবং কথাবার্তা অনেক দূর এগিয়েছে। সময়ের অপেক্ষায় সেই রাইট ব্যাকটা ইস্ট বেঙ্গলে একটা পার্ট হয়ে যেতে পারে। যেই প্লেয়ারটার কথা বলবো অবশ্যই বেঙ্গালুর এফসির রাইট ব্যাক নিখিল পূজারি কিন্তু ইস্ট বেঙ্গলের দিকে অনেকটাই ঝুঁকে আছে আমরা বলতে পারি। কারণ ইস্ট বেঙ্গল ক্লাব, ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু তাদের ক্যাম্পে খবর নিয়েছে, খবর নেওয়ার পরে অফার করেছে এবং তারপরে কিন্তু নিখিল পূজারিরও একটা ইন্টারেস্ট আছে ইস্ট বেঙ্গলে আসার। তিনি কিন্তু রাজি ইস্ট বেঙ্গলে খেলার জন্য এবং বেঙ্গালুর যেখানে একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস দিয়ে যাচ্ছে, ইতিমধ্যে আমরা আগেও জানতাম যে আইএসএল ক্লাবসরা একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস দিয়ে যাচ্ছিল, কিন্তু আন্দাজ করা গেছিল যে এটা একটা প্রেশার মুভ এআইএফএফ এর উপর, যাতে তারা নতুন যে এমআরআই এগ্রিমেন্ট আছে সেটা তাড়াতাড়ি সাইন করে এবং আইএসএলটা তাড়াতাড়ি স্টার্ট করে। কিন্তু জানা যা যাচ্ছে সেটা কিন্তু নয়। অবশ্যই তারা ফাইন্যান্সিয়াল ইস্যুস ফেস করছে বেঙ্গালুরু এফসি এবং বাকি আইএসএল ক্লাবস। তারা কিন্তু তাদের যে প্লেয়াররা আছে তাদেরকে বসিয়ে বসিয়ে মায়না দিতে পারছে না, তাদের সাপোর্ট স্টাফকে মায়না দিতে পারছে না উইদাউট এনি অপারেশনস। তাদেরকে অবশ্যই কন্ট্রাক্টেড স্যালারিজ থাকে, কন্ট্রাক্ট থাকে তাদের মধ্যে, তাদের জন্য একটা স্যালারি দিতে হয়, সেটা দিতে পারছে না উইদাউট এনি অপারেশন। সো কোথাও না কোথাও একটা প্রবলেম হচ্ছে। এটা আমরা একটা উদাহরণ দেখবো, যেমন জুন মাসে এডগার মেন্ডেসকে কিন্তু বেঙ্গালুরু এক্সটেন্ড করেছিল, তাদের স্প্যানিশ ফরওয়ার্ড এডগার মেন্ডেস, তাকে কিন্তু এক্সটেন্ড করানো হয়েছিল এবং দুদিন আগে তার কিন্তু কন্ট্রাক্ট টার্মিনেট করা হয়েছে, মিউচুয়াল একটা টার্মিনেশন হয়েছে। এডগার মেন্ডেস এখানে থাকতে চাইছেন না, তিনি খেলতে চান একটা ঠিকঠাক স্যালারিতে এবং সেটা কিন্তু বেঙ্গালুরু প্রোভাইড করতে পারছিল না, যেহেতু তারা এখনো সেভাবে ইন্ডিয়ান ফুটবল সিজন স্টার্ট করেনি। মিউচুয়াল কন্ট্রাক্ট টার্মিনেশন হওয়াতে কিন্তু এডগার মেন্ডেস এখন ফ্রি প্লেয়ার এবং তিনি অন্য ক্লাবে মুভ করবে। সেখান থেকেই কিন্তু জিনিসটা পরিষ্কার যে কোথাও না কোথাও একটা ফাইন্যান্সিয়াল কারণে কিন্তু প্লেয়ারদেরকে বিভিন্ন আইএসএল ক্লাব ছেড়ে দিতে পারে এবং ইস্ট বেঙ্গলে কিন্তু সেই ঠিক এক জায়গাটাতে আমি বলবো ক্যাশ ইন করেছে এবং নিখিল পূজারির জন্য কিন্তু কথা বলেছে বেঙ্গালুরু ম্যানেজমেন্টও। সেখান থেকে জানা যাচ্ছে তারা কিন্তু খুব একটা ট্রান্সফার ফি ডিমান্ড করছে না, যথেষ্ট ভালো রিজনেবল অ্যামাউন্ট অফ ট্রান্সফার ফি তারা ডিমান্ড করছে এবং বলা যেতেই পারে ইস্ট বেঙ্গল যে কন্ট্রাক্টটা নিখিল পূজারিকে অফার করেছে, একটা 3+1 টোটাল 4 ইয়ারের প্যাকেজ একটা অফার করেছে, ভালো স্যালারি, ভালো তার বোনাস সবকিছু ইত্যাদি নিয়ে, সেটাতে নিখিল পূজারি খুশি। নিখিল পূজারি এখানেও আসতে চান, এখানে কলকাতাতে খেলতে চান, ইস্ট বেঙ্গলে আবার তিনি খেলতে চান। তার কেরিয়ারই শুরু হয়েছে ইস্ট বেঙ্গলে ট্রেভার জেমস মর্গানের আন্ডারে এবং আবারও তিনি কলকাতাতে ফিরতে চান, এটা বলাই যায়। এবং বেঙ্গালুর ম্যানেজমেন্টে যদি কথা বলি সেখান থেকেও নিউজটা কিন্তু পজিটিভ। যদি ইস্ট বেঙ্গল একটা রিজনেবল অ্যামাউন্ট অফ ট্রান্সফার ফি দিতে পারে তারা কিন্তু নিখিল পূজারিকে ছাড়তে প্রস্তুত। এটা অবশ্যই একটা বড় খবর ইস্ট বেঙ্গল জনতার জন্য, কারণ এই সাইড ব্যাক পজিশনে ইস্ট বেঙ্গল বারবার ভুগেছে, ওভারল্যাপিং সাইড ব্যাকস নেই, যেখানে লাল চুংনুঙ্গা, রাকিব এরা মূলত একটু ডিফেন্সিভ সাইড ব্যাক, তারা ওভারল্যাপ খুব একটা করতে পারে না। সেখান থেকে জয় গুপ্তা অ্যান্ড নিখিল পূজারি দুজনেই কিন্তু ওভারল্যাপিং এর দিক থেকে বেশ ভালো, ডিফেন্সের দিক থেকে একটু আমি বলবো যে কোয়ালিটিতে একটু কম হলেও ওরা কিন্তু ক্রস ভালো করতে পারে, গোলের সুযোগ কিন্তু ওরা তৈরি করে, সেখান থেকে দিক দিয়ে যথেষ্ট ডেপথ ভালো, যথেষ্ট ভার্সিটালিটি ভালো,
যেটা অস্কার বুজান খুবই খুবই পছন্দ করে। বাকি যদি নিখিল পূজারির কথা বলতে নিজে তার কেরিয়ারের ব্যাপারে, তাহলে অবশ্যই আপনারা জানেন যে তিনি ইস্ট বেঙ্গল থেকেই তার কেরিয়ার স্টার্ট করেছে, যদিও তখন লালু জনতার খুব একটা প্রিয় প্লেয়ার তিনি ছিলেন না, রাইট উইংয়ে মূলত খেলতেন মর্গানের আন্ডারে। তারপরে কিন্তু তার কেরিয়ারে ইস্ট বেঙ্গল থেকে বেরিয়ে যাওয়ার পর কেরিয়ারে তার একটা মোটামুটি ইমপ্রুভমেন্ট শুরু হয় আস্তে আস্তে। তিনি আইএসএল খেলেন, তিনি কিন্তু তারপর হায়দ্রাবাদে যান, যেখানে মানালো মার্কেজে তার প্রাইম টাইম ছিল। তিনি মানালো মার্কেস মূলত নিখিল পূজারীকে একটা রাইট উইং ব্যাক পজিশনে খেলাতেন, রাইট ব্যাক বা রাইট উইং ব্যাক যেভাবে বলুন। সেখানে কিন্তু যথেষ্ট ভালো ডিফেন্সিভ অ্যাট্রিবিউট ছিল, ভালো ওভারল্যাপ করতে পারতো, অ্যাসিস্ট দিত নিখিল পূজারী। এবং তারপরেই কিন্তু যখন হায়দ্রাবাদেও একটা ফাইন্যান্সিয়াল ব্রেকডাউন হয়, সেখানে একটা প্রবলেম হয় অর্থনৈতিক দিক থেকে, সেখানে কিন্তু তারা ছাড়তে বাধ্য হয় ব্যাঙ্গালোর নিখিল পূজারীকে। অ্যান্ড ব্যাঙ্গালোর কিন্তু সেখানে ক্যাশ ইন করে। ইস্ট বেঙ্গলেরও একটা অফার ছিল 2024 উইন্টার ট্রান্সফার উইন্ডোতে, সুপার কাপের ঠিক পরে তাদের একটা অফার ছিল নিখিল পূজারির জন্য, কিন্তু ব্যাঙ্গালোরে তিনি থাকতে চান। ব্যাঙ্গালোর যেহেতু তার হোম টাউন নিখিল পূজারির, সেখানে তিনি থাকতে চান, তাই নিখিল পূজারি ডিসাইড করে ব্যাঙ্গালোর যাবে। কিন্তু এখন সিচুয়েশন একটুখানি আলাদা, কারণ আমরা জানি যে নিখিল পূজারির খুব একটা রিসেন্ট ফর্ম ভালো চলছে না, তিনি একটা ইঞ্জুরি কাটেও এসেছেন। ইঞ্জুরি যদিও আইএসএল সিজনের চলাকালীনই ঠিক হয়ে গেছিল, কিন্তু ব্যাঙ্গালোর যে কোচ জেরার্ড জারাগোজা, তার কিন্তু অন্য টাইপের একটু প্লেয়ার পছন্দ তার রাইট ব্যাক পজিশনে। বিগত আমরা দেখেওছি যে আইএসএল যারা নকআউট খেলেছিল, ব্যাঙ্গালোর যখন নকআউট খেলেছিল মোহনবাগান এগেনস্টে, বাকি টিমসের এগেনস্টে, তখন কিন্তু নিখিল পূজারি স্টার্ট করেনি, অন্য একজন রাইট ব্যাক কিন্তু খেলছিল। এবং ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ব্যাঙ্গালোরের প্ল্যানে কিন্তু নিখিল পূজারি খুব একটা নেই, এবং নিখিল পূজারিও সেই কারণে মুভ করতে চায়। এবং ব্যাঙ্গালোরও কিন্তু তাকে একটা রিজনেবল অ্যামাউন্ট অফ ট্রান্সফার ফিতে ছাড়তে প্রস্তুত। যদিও নিখিল পূজারি 2027 অব্দি কন্ট্রাক্ট আছে ব্যাঙ্গালোরের ব্যাঙ্গালোরের ক্ষেত্রে, সেখান থেকে অবশ্যই একটা ট্রান্সফার ফি তো লাগবে, এবং সেটা কত হয় সেটা অবশ্যই আমরা জানতে পারবো, এগুলো সব অফিসিয়াল ফিগার্স। বাট হ্যাঁ, আপাতত যা খবর পাওয়া যাচ্ছে নিখিল পূজারি কিন্তু আসতে চায়, এবং ব্যাঙ্গালোরও কিন্তু সেরকম একটা রিজনেবল ট্রান্সফার ফি ডিমান্ড করেছে। দেখা যাক ইস্ট বেঙ্গল এটা কিভাবে ডিল করে জিনিসটাতে, কারণ আমরা যা শুনতে পাচ্ছি ইস্ট বেঙ্গল নিখিল পূজারিকে ইস্ট বেঙ্গল আসার কিন্তু জাস্ট এটা একটা সময়ের অপেক্ষা। তারা কিন্তু মোটামুটি প্রস্তুতি ট্রান্সফারটা ফিনিশ করার জন্য, ক্লোজ ডাউন করার জন্য। এবার দেখা যাক কি হয়। এটা জাস্ট একটা ছোট্ট ট্রান্সফার ভিডিও আপডেট ছিল আপনাদের জন্য। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা পরবর্তী ভিডিওতে মোহনবাগান নিয়ে বেশ কিছু ট্রান্সফার আপডেটের প্রতিবেদন নিয়ে আসবো আপনাদের জন্য, তো অবশ্যই চোখ রাখবেন এই চ্যানেলে। আপনাদের থেকে বিদায় চেয়ে নিচ্ছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নমস্কার।